গত বেশ কয়েকদিন ধরে সমস্ত বড় বড় সংবাদপত্রের প্রথম পাতায় স্লোগানটা আমরা দেখেছি, আমরা পড়েছি, বাংলা মানে বাণিজ্য, বেঙ্গল মিন্স বিজনেস। হ্যাঁ, বাণিজ্য সম্মেলন আজকে হয়ে গেছে। সেখানে সমস্ত বড় বড় শিল্পপতিরা উপস্থিত ছিলেন। আমাদের প্রশাসনের যিনি মাথা, তিনি শুনিয়েছেন আমরা কত কত এগিয়ে যাচ্ছি, ব্যবসায় আমাদের কত উন্নতি হচ্ছে, আমরা সর্বত্র উন্নতি আর উন্নতির দিকে ক্রমশ ছুটছি। আমাদের প্রশাসনের যিনি মাথা, তিনি বারবার করে বলছিলেন পশ্চিমবঙ্গ শুধু নাকি ভারতবর্ষকে না, গোটা পৃথিবীকেই ব্যবসায় পথ দেখাবে। ব্যবসায় আমরা কত কত এগিয়ে চলেছি তার বিস্তারিত ফিরিস্তি আজকে দিয়েছেন। আর তারই পাশাপাশি আজই ঘটনাটা ঘটেছে। এই যে দৃশ্যগুলো দেখছেন আপনারা, একটা ঘোষিত কর্মসূচি ছিল বিভিন্ন নাগরিক সংগঠনের তরফে। তারা ঠিক করেছিলেন আজ স্বাস্থ্য ভবনের দিকে যাবেন, দাবি তুলবেন কেন এখনও আরজি করে যে ভয়াবহ ঘটনা ঘটল তার সব রিপোর্ট সামনে এলো না, কেন জানা গেল না কারা কারা যুক্ত ছিল, কেন জানা গেল না তদন্ত এইভাবে দিগ্ভ্রষ্ট হলো কেন। এই প্রশ্নগুলো সামনে নিয়ে তারা স্বাস্থ্য অভিযান করবার সিদ্ধান্ত নিয়েছিলেন বিভিন্ন নাগরিক সংগঠন। আর বারবার করে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল এই ধরনের কোনো অভিযান আজ না করবার জন্য, কারণ প্রশাসনের বক্তব্য ছিল প্রতিবাদ প্রতিরোধ এই সময় করা উচিত নয়। কারণ কি? কারণ একদিকে বইমেলা চলছে, অন্যদিকে আজ বাণিজ্য সম্মেলন। সত্যি তো, বাণিজ্যের বাংলায় প্রতিবাদ নিষিদ্ধ। আজ আমাদের প্রশাসনের যিনি মাথা, তিনি বাণিজ্য সম্মেলনে বড় করে বলেছেন যে এ রাজ্যে ধর্মঘট বা আন্দোলনের সংস্কৃতি আর নেই, শুধু কাজের সংস্কৃতি আছে। মজার ব্যাপার, তিনি বলেননি যে এ রাজ্যে হই হুল্লোড় আর মত্ততার সংস্কৃতিকে কিভাবে রাজ্যের শাসক দল ক্রমাগত বাড়িয়ে চলেছে সে বিষয়ে অবশ্য তিনি কিচ্ছু বলেননি। তিনি প্রতিবাদ আর প্রতিরোধের সংস্কৃতিটাকে রুদ্ধ করে দিয়েছেন, বন্ধ করে দিতে চাইছেন, সে ব্যাপারে কোনো রাগঢাক রাখেননি। ধর্মঘটের সংস্কৃতি এ রাজ্যে আর নেই, পরিষ্কার জানিয়ে দিয়েছেন বাণিজ্য সম্মেলনে সবার সামনে। শিল্পপতিরা খুশি তো হবেনি, সত্যিই তো। যারা শ্রমিক, যারা কাজ করে খায়, তারা প্রতিবাদ করলে, তাদের অধিকারের পক্ষে প্রতিবাদ করলে, ধর্মঘট করলে, সেটা তো সত্যি খুব অন্যায়। বাণিজ্যের সাথে যায় না তো। বাংলা মানে বাণিজ্য। এখন আমাদের নতুন সংস্কৃতিতে রপ্ত হবার সময় আমরা বুঝবো বাংলা মানে বাণিজ্য, শুধু বাণিজ্য। বাণিজ্য মানে লাভ লোকসানের হিসেব নিকেশ, তার বাইরে কিচ্ছু নেই। আবেগ নেই, অনুভূতি নেই, সংবেদনশীলতা নেই, মনুষ্যত্ব নেই, কিচ্ছু নেই, শুধু বাণিজ্য, ব্যবসা। বাংলা মানে শুধু ব্যবসা। ব্যবসার হিসেবটা বুঝে নিতে হবে, যে যার লাভ বুঝে নিয়ে বাড়ি চলে যাবে। তেমনটাই তো হচ্ছে। মাত্র কয়েকদিন আগে আমরা তো দেখিয়েছি বানতলায় যে ভয়াবহ ঘটনা ঘটেছে। তিনজন মানুষ একেবারে লেদার কমপ্লেক্সের ম্যানহোল পরিষ্কার করতে গিয়ে তিনজন মানুষ বেঘোরে প্রাণ গেছেন। আমাদের নাগরিক সমাজে কোনো আলোড়ন পড়েনি, কেউ বলেননি যে এভাবে একটা সভ্য দুনিয়া তিনজন মানুষ মারা গেল। সুপ্রিম কোর্টের রায় ছিল, সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে এইভাবে বিষাক্ত গ্যাস যেখানে রয়েছে সেখানে পরিষ্কার করবার জন্য মানুষকে নামানো যাবে না, যন্ত্র ব্যবহার করতে হবে। সর্বোচ্চ ন্যায়ালয়ের নির্দেশ অমান্য করা হয়েছে, কিন্তু তৎসত্ত্বেও কিচ্ছু হয়নি। যেমন চলছিল তেমনই চলছে। বেঘরে মারা গেছে তিনজন মানুষ, একেবারে নিচুতলার মানুষ তো, ওই ময়লা ঘাটাঘাটি করে জীবন চালান তারা। আর তারই পাশাপাশি আমাদের প্রশাসনের মাথা যিনি, তিনি আমরা কত এগিয়ে চলেছি তার গল্প শোনান। তার মনে থাকে না যে ম্যানহোল পরিষ্কার করতে যে মানুষগুলো নেমেছিল তাদের মধ্যে একজনের বয়স ছিল 60 বছর। এই বয়সে অবসর নেওয়ার সময় তৎসত্ত্বেও তিনি নেমে গেছিলেন এরকম বিপজ্জনক একটা কাজে। কারণ ঘরে তো অভাব অনটন, কয়েকটা পয়সা পেলে সংসারটা চলবে। এই হচ্ছে উন্নয়নের চেহারা। এই চেহারাটাকে মুছে দিতে হবে। রাষ্ট্র ব্যবস্থার সমস্ত উপকরণগুলোকে ব্যবহার করে কাজে লাগিয়ে এটাকে মুছে দিতে হবে। তার জন্য এত আয়োজন। স্বাস্থ্য ভবন অভিযান সামগ্রিকভাবে আমাদের স্বাস্থ্য পরিষেবা শুদ্ধ করবার লক্ষ্যে করা হয়েছিল।
স্বাস্থ্য পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। সেখানে এইভাবে দুর্নীতি কেন বাসা বাঁধবে, এই বিষয়টা সামনে আনবার লক্ষ্যেই স্বাস্থ্য ভবন অভিযান, চিকিৎসকদের আন্দোলন, সাধারণ মানুষকে তার সঙ্গে জুড়ে নেওয়ার চেষ্টা, এটাকে বানচাল করতে হবে। এক হচ্ছে বিভিন্নভাবে এটাকে কালিমালিপ্ত করা, এই প্রতিবাদ, এই প্রতিরোধের আন্দোলনকে, অন্যভাবে ভয় দেখানো। গতকাল রাত থেকে শুরু হয়ে গেছিল বিভিন্ন জায়গাতে যে নাগরিক সংগঠনের নেতা নেত্রীরা এই স্বাস্থ্য ভবন অভিযানে ডাক দিয়েছিলেন, তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে একাধিক জনকে। আর আজ সকাল থেকে বিভিন্ন জায়গায় রেল স্টেশনে আসবার সঙ্গে সঙ্গেই বিভিন্ন জনকে গ্রেপ্তার করে সরিয়ে দেওয়া হয়। আর এই যে দেখছেন একেবারে ভাঙড়ের ছবি, ভাঙড়ে কিছু মানুষ সংগঠিত হয়ে তারা গাড়িতে করে করুণাময়ীতে স্বাস্থ্য ভবনে যাবার জন্য আসবার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, সেই সময় তাদের উপরে বেধড়ক লাঠিচার্জ করা হয়, ছত্রভঙ্গ করা হয় তাদের। কারণ ওই যে বললাম, ব্যবসার বাংলায় প্রতিবাদ নিষিদ্ধ, প্রতিবাদ করা যাবে না, এভাবেই একটা নতুন সংস্কৃতির তৈরি করবার চেষ্টা করা হচ্ছে, নতুন সংস্কৃতিতে মানুষকে রপ্ত করবার চেষ্টা করা হচ্ছে। এই সংস্কৃতিতে মানুষ যদি একবার রপ্ত হয়ে যায়, তাহলে কোন জায়গায় আমাদের সমাজ, আমাদের সভ্যতা পৌঁছবে, সেটা অবশ্যই আমাদেরকেই ভাবতে হবে। আমরা শুধু মানুষের বোধে, মানুষের চেতনা একটু ধাক্কা দেওয়ার চেষ্টা করতে পারি, বলতে পারি এটা হচ্ছে বাস্তবতা, এটা হচ্ছে বাস্তব। যা বলছেন একেবারে উপরতলায় দাঁড়িয়ে আমাদের প্রশাসনের কর্তা ব্যক্তিরা, তার সাথে বাস্তবের এই অমিলগুলো আমরা তুলে ধরতে পারি। বড় পুঁজিচালিত মিডিয়া অনেক কথা বলেন, আজকে সারাক্ষণ বাণিজ্য সম্মেলনের বিরাট বিরাট ছবি তারা দেখিয়েছেন। এভাবেই তো দেখান তারা, কারণ অত বড় বিজ্ঞাপন, অত টাকা কদিন ধরে তো এসেছে। এত টাকায় যারা নিজেদের প্রতিষ্ঠানের দিকে টেনে নিতে পারেন, তারা প্রতিবাদ করবেন, সঠিক খবর দেবেন। আমি বারবার বলি, আমার অভিজ্ঞতা থেকে বলি, যে সংবাদ মাধ্যমের বড় পুঁজি নিয়ন্ত্রিত যে সংবাদ মাধ্যম, তার কাছে যদি আপনারা সত্যি খবর তুলে ধরার প্রত্যাশা করেন, বারবার ভুল করবেন, বিভ্রমের মধ্যে পড়বেন। সেই বিভ্রম কাটিয়ে নতুন করে ভাবুন। যে ছোট ছোট মিডিয়াগুলো এখন অবশ্যই ছোট মিডিয়াকেও দখল নিচ্ছে বিভিন্নভাবে, পয়সা দিয়ে তাদের কিনে নেবার চেষ্টা করা হচ্ছে, সেই প্রক্রিয়াটা চলছে। আমরা বারবার আমাদের সীমিত পরিসরেও এই প্রশ্নগুলো, যে প্রশ্নগুলো উপেক্ষিত থেকে যায়, যে প্রশ্নগুলো সাধারণ মানুষের সামনে খুব একটা আসে না, সেই প্রশ্নগুলি নিয়ে আসতে চাইব, বোঝাতে চাইব যে অন্যভাবে ভাবার এবং মিডিয়াকেও অন্যভাবে তৈরি করবার দায় নাগরিককে নিতে হবে। না নিলে নাগরিক এক ভয়ঙ্কর বিভ্রমের মধ্যে থেকে যাবে। আসুন বাণিজ্যের বাংলায় প্রতিবাদ কীভাবে নিষিদ্ধ হচ্ছে তার উপর একটু আলোকপাত করি, একটু কথা বলি বিভিন্ন জনের সঙ্গে। আমাদের সঙ্গে এই আলোচনায় এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর মিরাতুন নাহার, আমাদের সঙ্গে রয়েছেন আজকে যারা আন্দোলনে ছিলেন গণসংগঠক, তাদের মধ্যেই দুজন, একজন শর্মিষ্ঠা বক্সী এবং অন্যজন অনুরাগ মৈত্রেয়ী। আপনাদের সবাইকে আজকের এই অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই আসব মিরাতুনদির কাছে। মিরাতুনদি, আমি পরিষ্কার বলে দিলাম দুটো চিত্র, একটা হচ্ছে বাণিজ্য সম্মেলন, ঝাঝকঝকে ব্যাপার স্যাপার, আমাদের মুখ্যমন্ত্রী অনেক কথা বলে গেলেন, আর অন্যদিকে আজকে রাস্তায় বারবার করে আক্রমণ হয়েছে নাগরিক সংগঠনগুলো, সেটার উপরে আমি ধারাবাহিক অনুষ্ঠান করেছিলাম। আমি দেখেছি বিভিন্ন জায়গাতে গতকাল থেকেই পুলিশি বার্তা পৌঁছে যাচ্ছিল এবং আজকে সকাল থেকেই ধরপাকড়, বিভিন্ন নেতানেত্রীকে ধরে নিয়ে যাওয়া। লালবাজারে আমি সর্বশেষ যে খবর পাচ্ছি, লালবাজারে সন্ধ্যের পরে 37-38 জনকে আটকে রাখা হয়েছিল, তারপর দীর্ঘক্ষণ বসে থেকে তাদের বের করে আনা হয়েছে। এই হচ্ছে প্রতিবাদের অবস্থা এবং এটার সাথে খুব তাৎপর্যপূর্ণ মিরাতুনদি, আমি বলি, একেবারে পরিষ্কার বলি, আমি মুখ্যমন্ত্রীর কথা শুনছিলাম, তিনি বলছেন যে আমরা ধর্মঘট প্রতিবাদ এই সংস্কৃতিটা বাংলা থেকে মুছে দিতে পেরেছি। অর্থাৎ বাণিজ্য যারা করে, ব্যবসা যারা করে, সেই শিল্পপতিদের আহ্বান যে আপনারা আসুন, এখানে কোনো প্রতিবাদ কিছু হবে না, আপনারা নিশ্চিন্তে আপনাদের বাণিজ্য অর্থাৎ লাভের অঙ্কটা ঠিকঠাক করে নিতে পারবেন। এই সংস্কৃতিতে রপ্ত করবার বার্তাটা একেবারে প্রশাসনের মাথা থেকে দেওয়া হচ্ছে, কোনো রকম রাগঢাক নেই। আমরা সাধারণভাবে যেরকম যে সব পরিবার থেকে বা দেশীয় সংস্কৃতি থেকে পেয়ে থাকি, সেখানে খুব সাধারণভাবে এটা সবার মনে, বিশেষ করে বাঙালি মহলে তো আছেই, তবে বাঙালিরা খুব বেশি মানে না, অন্যান্য ভারতীয়রা মোটামুটি তবু মনে হয় বাঙালিদের থেকে মানে। সেটা হলো নিজের গৌরবের কথা নিজ মুখে সাড়ম্বরে বলতে নেই, অত্যন্ত গর্বের সঙ্গে, অত্যন্ত চিৎকারের ভাষায় সোচ্চারে বলতে নেই
আমি ক্লাসে প্রথম হয়েছি, আমি এটা সব থেকে আগে করেছি, আমি সবকিছুর মধ্যে সবকিছুতেই প্রথম। এ কথা যে প্রথম হয় বা যে কোনো ব্যাপারে স্বীকৃতি পায়, কোনো ব্যাপারে তার সাফল্য অর্জন করে, সে নিজে বলে না। এটা আমাদের বাঙালি সংস্কৃতিতে আছে, আমাদের শেখানো হয় বলতে নেই, বলতে নেই বলে একটা কথা আছে। তো আজকে আমরা দেখতে পেলাম, এটা তো দেখতেই পেলাম, বলতে নেই বলে কিছু মানেন না আমাদের প্রশাসনিক প্রধান। তিনি জানেন আমার কথা, তিনি বাংলার কথা মানে তার কথা। এটা প্রথম হচ্ছে আমাদের প্রতিবাদ। আজকের দিনে আমাদের ভেতরে যেটা সোচ্চার হচ্ছে চিন্তা জগতে, যে আমার কথা নয়, তিনি বলে গেলেন আমার কথা, বাংলার কথা বলি। বাংলার কথা মানে আমার কথা, বাংলা মানে আমি। এবং চিৎকারের ভাষাটা দেখেছেন বোধহয় সকলেই, রাজ্যবাসী লক্ষ্য করেছেন যে একটা বাংলার বাণিজ্য সম্মেলন, যেখানে বহু মানুষ এসেছেন, যারা শিক্ষা দীক্ষা যাদের আছে, যাদের আর্থিক প্রতিপত্তি আছে, যারা বাণিজ্য জগতে উঁচু আসন দখল করেছেন, সেই সমস্ত ব্যক্তিরা আমন্ত্রিত হয়ে এসেছেন। তাদের সামনে বাংলার প্রতিনিধি, বাংলা বাণিজ্য সম্মেলনে যিনি প্রধান প্রতিনিধিত্ব করছেন, তিনি এই রাজ্যের প্রশাসনিক প্রধান। অতএব তার সচেতন থাকা উচিত ছিল তিনি কোন ভঙ্গিতে, কোন ভাষায়, কিভাবে নিজের বাংলার সাফল্যের কথা বহিরাগত, প্রায় বহিরাগতই, বাংলায় অন্তত তারা বহিরাগত, বাংলার বাইরে থেকে এসেছেন অধিকাংশ মানুষ, তাদের কাছে একটা বার্তা যায় যে বাংলায় এমন একজন মানুষ আছেন যিনি সুশিক্ষিত, যিনি অহংকার বর্জিত, যিনি কাজ করেন এবং কাজের কথা নিজের মুখে না বলে বুঝিয়ে দিতে পারেন। এই সংস্কৃতিটা আমরা আজকে পেলাম। পাশাপাশি দেখা গেল তিনি যে অহংকারটা ওখানে করলেন বিভিন্ন বিষয়ে, প্রথম বাংলা, বাংলা মানে তিনি প্রথম হয়েছে। আমরা শুনছি আর ভাবছি প্রথম হওয়ার অহংকারটা, এক কৃতিত্ব, সেটা একজনই নিচ্ছেন। এবং প্রথম যে হয়েছে, আমি অন্তত বাণিজ্য টাণিজ্য অত বুঝি না, তো বাণিজ্য জগতে পশ্চিমবাংলা একেবারে প্রথম স্থানাধিকারী হয়েছে, বারবার কানে আসছিল সেই কথাটি। প্রথমটাও তো মনে হচ্ছিল রুচিসম্মত নয় এভাবে বলা, আর দ্বিতীয় হলো মিথ্যা কথাটা এত জোরে বলা, তাই বোধহয় বলতে হয়। আর তৃতীয় কথা হলো ঝগড়া করে মানুষ যে ভঙ্গিতে, প্রতিবাদ যদি সোচ্চার হয় তাহলে প্রতিবাদের উত্তর দিতে গেলে উঁচু গলায় কথা বলতে হয়। বিরোধী পক্ষ যদি সোচ্চার হয় তাহলে উঁচু গলায় বলতে হয়। যদি যেটা আমি বলছি সেটা যদি মিথ্যা হয়, সেটাকে সত্য বলে সকলের কাছে উদ্ভাসিত করতে হয়, তাহলে উঁচু গলায় বলতে হয়। আমরা যেমন রেগে গেলে খুব জোরে কথা বলি, রেগে গেলে ইংরেজিতে কথা বলি, সেই ধরনের ব্যবহারটা আজকে আমরা লক্ষ্য করলাম আমাদের প্রশাসনিক প্রধানের মধ্যে, সেটা খুব বেশি প্রত্যক্ষিত হলো। এবং আমি ব্যক্তিগতভাবে একজন নাগরিক হিসেবে, পশ্চিমবঙ্গের নাগরিক হিসেবে, ভারতীয় নাগরিক তো বটেই, লজ্জা পেলাম। ঠিক এমনটি আশা করার ছিল না, এবং তার সঙ্গে আশা করার ছিল না মানে ব্যক্তির কাছ থেকে আশা করার ছিল না তা নয়, তিনি তেমনটি, যেরকম তিনি তেমনই নিজেকে প্রতিফলিত করেছেন। দ্বিতীয় কথা যেটা তুমি একটু উল্লেখ করে দিলে, সেটা আমাদের জন্য অত্যন্ত কষ্টের এবং লজ্জার। আজকে সারা বাংলা জুড়ে প্রতিবাদ সংগঠিত হচ্ছিল, নানান দিক থেকে সারা বাংলার বিভিন্ন অঞ্চল থেকে প্রতিবাদ আন্দোলন সংগঠিত হচ্ছিল, এবং আন্দোলনটা ছিল গণ আন্দোলন, রাজনৈতিক আন্দোলন নয়। তার রাজনীতি মানে খারাপ বলা হয় বলে বলছি, রাজনৈতিক আন্দোলন মানে আমি খারাপ মনে করি না, কিন্তু দলীয় রাজনৈতিক আন্দোলন, দলে দলে বিরোধ, কলহ, বাকবিতণ্ডা, অশ্লীল অশালীন কথাবার্তা বিনিময়, বাক্য বিনিময়, এগুলোই চলে। তো উনি আর সেরকম বিরোধী পক্ষ বোধহয় সামনে ছিলেন না বা মঞ্চে ছিলেন না বলে সেগুলো করেননি, কিন্তু জোর গলাটা খুব প্রকাশ করেছেন যে কত সাফল্য পশ্চিমবঙ্গের কপালে জুটেছে।
সাফল্যই যদি হয় তাহলে সারা বাংলা জুড়ে আজকে প্রায় প্রতিটি অঞ্চল থেকে মানুষ সংগঠিত হয়ে প্রতিবাদের গণ আন্দোলন করছেন। সেটা কেমন করে ঘটলো? তাদের খুব শখ হয়েছে বলে? উনি বলতে পারেন এরা সব রাজনৈতিক ধান্দা নিয়ে আন্দোলন করছে, রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে। রাজনীতি এতটাই খারাপ এখন তার কাছে, বিরোধী পক্ষের রাজনীতি। আমরা প্রশ্ন করব, আপনার সময় আপনি যখন বিরোধী পক্ষ ছিলেন তখন কত প্রতিবাদ আন্দোলন করেছেন, এবং সেই প্রতিবাদ আন্দোলনের সূত্র ধরেই আজকে এই বিশাল আসনটি দখল করেছেন এবং তার অসৎ ব্যবহার করছেন, অপব্যবহার করছেন, মানুষকে ধোঁকা দিচ্ছেন। যারা এসেছেন আমন্ত্রিত হয়ে তাদের মধ্যেও, তাদের কাছে ধোঁকাবাজি দেখাচ্ছেন এবং দেশবাসীর কাছেও ধোঁকাবাজি দেখাচ্ছেন। প্রতিবাদ সংগঠিত হয়েছে তুমুল ভাবে, তার উপর পুলিশি অত্যাচার নেমে এসেছে। পুলিশ জনগণের পুলিশ না পুলিশ ক্ষমতার পুলিশ, ক্ষমতায় বসে থাকে যিনি তার পুলিশ। পুলিশ কি করে গণ আন্দোলনের উপরে অত্যাচার নামিয়ে আনে? তারা কি সশস্ত্র আন্দোলন করছিল? এই পাশাপাশি এই দুটি ঘটনা আমার মনে হয় আমাদের রাজ্যবাসীর ভাবা উচিত। দুটি ঘটনা কি কোনোভাবেই আমরা সমন্বয় করতে পারি, মেলাতে পারি? একই সঙ্গে প্রতিবাদ, পুলিশি আক্রমণ প্রতিবাদের উপর, এবং একই সঙ্গে খুব ধনবান ব্যক্তিরা, ধনপতি কুবেররা সব এখানে এসেছে, তাদের সামনে উনি দেখাচ্ছেন যে পশ্চিমবঙ্গ ধন লাভে বাণিজ্য ক্ষেত্রে প্রথম স্থানাধিকারী হয়েছে, এবং তার তো সম্পদ একটাই, লক্ষ্মীর ভান্ডার ইত্যাদি। আমি এ বিষয়ে কিছু বলতে চাইছি না, বলতে গেলে খুব খারাপ লাগে, মন খারাপ হয় যে আমরা একই রাজ্য দেখতে পাচ্ছি। এটা বলেই আমি থাকছি। বেশ, আমি আসবো। আমি অনুরাগ মৈত্রী আমাদের সঙ্গে রয়েছেন। আমি একটু আগে দেখছিলাম, একটা ভিডিও দেখছিলাম, সেখানে দেখছিলাম যে কিছু আগেও অনুরাগকে আমরা দেখছিলাম যে স্লোগান দিচ্ছিলেন। ওনার বোধহয় লালবাজারে ছিলেন। আপনি বলবেন অনুরাগ যে আজকে কি ঘটলো, মানে আপনাদের প্রতিবাদ এবং তারপরে লালবাজারে নিয়ে গিয়ে কি কি করা হলো, কিভাবে আপনারা আপনাদের সঙ্গীদের, আপনাদের সাথীদের বের করে আনলেন? আমি আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আচ্ছা, প্রথম কথা, আমি একটু মেরুদণ্ডীর নোটটা ধরে আপনার প্রশ্নের উত্তরটা আমি নিয়ে নিচ্ছি। প্রথম কথা, আমার মনে হচ্ছে আমি একজন রূপান্তরকামী নাগরিক অধিকার আন্দোলন কর্মী হিসেবে আমার মনে হচ্ছে এই যে ফার্স্ট গার্ল সিনড্রোম মাননীয়ার মধ্যে, এই যে ফার্স্ট হওয়ার যে অলিম্পিক বা ম্যারাথন শুরু হয়েছে পশ্চিম বাংলায়, সত্যি উনি কিন্তু একদিকে ফার্স্ট হয়েছে হচ্ছে বাংলা নিজের মেয়েকে চাই নামক ভাষামোর পর বাংলা নিজের ধর্ষককে চাইতে পরিণত হয়েছে। আশাপূর্ণা রবীন্দ্রনাথের দ্য সিটি অফ ভালোবাসার জয় has turned into a city of ভয়। আমরা ছোটবেলা থেকে যে কালচার, মানে যে সংস্কৃতি দেখে বড় হয়েছিলাম, এখন সেই সংস্কৃতিটা খুবই দুর্ভাগ্যজনক ভাবে রেপ কালচার, থ্রেট কালচার, মলেস্টেশন কালচার, স্ট্যাটিং কালচার, সিন্ডিকেট কালচার, ভিকটিম ব্লেমিং কালচার, ভিকটিম শেমিং কালচারে পরিণত হয়েছে। এবং আজকে সকাল প্রায় 8টার থেকে যখন খবর পাচ্ছি, গতকাল একটি সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলাম, আমিও ব্যক্তিগতভাবে ওই প্যানেলে ছিলাম আহ্বায়ক দের অন্যতম হিসেবে, এবং তারপর থেকে রাত্রি থেকে কিন্তু বিভিন্ন নাগরিক অধিকার আন্দোলন কর্মীদের ভয় দেখানো, লোকাল থানা থেকে ফোন করা, সকাল 8টার সময় আমাদের আন্দোলনের সাথীদের বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া রহরা থানায়, এবং বিভিন্ন জায়গায় বাস আটকানো, রাত দখলের বাস আক্রান্ত যারা, তারা যখন আসছিলেন মিনাখা থেকে, সেখানে কামড় আন্দোলনের কর্মীদের, এবং সবচেয়ে বড় কথা আজকে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কিভাবে শিশুদের এতক্ষণ ডিটেন করে মাদের সাথে রাখা হলো, এবং তার মধ্যে একজন প্রতিবন্ধী মানুষ ছিলেন, কিভাবে তাদেরকেও রাখা হলো, এবং প্রায় তারা কাঁদছেন যে সারাদিন খেতে দেওয়া হলো না। এবং এখান থেকে ক্রমানুসারে এই প্রায় 9ই আগস্ট থেকে আমরা দেখতে পাচ্ছি যে 14ই আগস্ট রাতে গ্ল্যামার লাগিয়ে যেভাবে রাত দখল আন্দোলনকে বন্ধ করে দেওয়ার যে রাষ্ট্রীয় প্রয়াস হয়েছিল যাদবপুর অঞ্চলে, যে কত বৃদ্ধ বৃদ্ধা অসুস্থ মানুষজন আছে, পুরো কানেকশন লেস, ডিসকানেক্টেড করে দেওয়া হয়েছিল, সমস্ত নেট অফ করে দেওয়া হয়েছিল। সেটা ধরে এর আগেও বারাসাতে আন্দোলনকারীদের ওপর তাদেরকে অ্যারেস্ট করা, মামলা দেওয়া, এবং আজকেও বিভিন্ন থানায়, রহরা থানায়, লালবাজারে প্রায় 62 জনকে অ্যারেস্ট করে পরে ডিটেইন করে, এবং তারপর আমরা যাই এবং বিভিন্ন লড়াই করার পর রাতে প্রায় তাদের 7টা নাগাদ তাদেরকে ছাড়া হয়। সারাদিন
তারা প্রায় খায়নি, বারবার মহিলারা অনুরোধ করেছেন, বাচ্চারা অনুরোধ করেছেন, বাচ্চা নিয়ে প্রতিবন্ধী মানুষকে। আজকের পর কিন্তু আমরা বুঝতে পারলাম দিনের আলোর মতো শহর, যে এই যে মুখ্যমন্ত্রী যে বাংলা নিজের মেয়েকে চায় বলা, বা এই ভয় দেখানো যে তোমাদের স্বাস্থ্য এই কন্যাশ্রী বা এই লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো, আসলে এই লক্ষ্মীর ভান্ডার বা কন্যাশ্রী একটি প্রকল্প, এটা কোনো শাসক দলের ব্যক্তিগত টাকা নয়, তাই সাধারণ মানুষের করের টাকা। এবং আজকে প্রথম যখন আমরা গিয়ে জমা হলাম, মানে শাসক কতটা ভয় পেয়েছে এবং শাসকের এই মাতৃস্নেহ ধর্ষকদের আড়াল করা বা লালন করা, সেটা কিন্তু প্রথম দিক থেকেই দেখা গেছে। কারণ বিনীত গোয়েল কামস টু আ গ্রস ডেরিভেশন অফ সুপ্রিম কোর্ট অর্ডার, যে যেভাবে খুনকে আত্মহত্যা বলে চালিয়ে এবং যিনি খুন এবং ধর্ষিত হলেন তার নাম অফিসিয়ালি প্রকাশ করে দেয়। এবং আজকের মূলত যে চারটে দাবি ছিল, তার মধ্যে যে মূল দাবি ছিল যে আগের দিন যেভাবে গণ আন্দোলনকারী যারা স্বাস্থ্য ভবনে ডেপুটেশন দিতে গেছিলেন তাদেরকে অ্যারেস্ট করে নেওয়া হয়, এবং বারবার করে আমরা যেদিন স্বাস্থ্য ভবন অভিযানে গেছিলাম সেখানে যিনি আইএস অ্যাটেন্ড করেছিলেন আমাদের, তিনি বারবারই কিন্তু ফেল করেছেন বলতে, যে কেন আমরা যখন প্রশ্ন করেছিলাম যে কেন আজকে বিনীত গোয়েলের বিরুদ্ধে কোনো সদর্থক ভূমিকা নেওয়া হলো না, তিনি কটা সিসিটিভি লাগানো হয়েছে বারবার সেটা বলতে ব্যস্ত যে বাংলার মানুষরা যেন পিঠে অক্সিজেন সিলিন্ডারের মতো সিসিটিভি নিয়ে চলবে। এবং আমরা যখন গিয়ে আজকে দাঁড়ালাম আজকে ডিওজিও ভবনের সামনে, সেখানে পুলিশ এসে প্রথমেই অল্টারনেটিভ শুরু করে দিল যে আপনারা কেন এখানে দাঁড়িয়ে আছেন, কেন বইমেলায় যাচ্ছেন না, কেউ বলছে বইমেলায় যাচ্ছেন, কেউ এখানে দাঁড়ানো যাবে না। এবং তারপর যখন আমরা যেটা প্রতিবাদ করলাম যে আমরা তো সাধারণ মানুষ, পর্যাপ্ত আমি কেন দাঁড়াবো না, মানে আমি রাস্তায় কোথায় দাঁড়াবো সেটা কি কলকাতা পুলিশ ঠিক করে দেবে? মানে প্রথমেই প্রায় আনলফু অ্যাসেম্বলি, তারপরে সেখানে জিজ্ঞাসা করা হলো, বিভিন্ন প্রতিবাদী মানুষরা জিজ্ঞাসা করলেন যে এখানে কোনো কি আইন আছে বা 163 আছে যে এখানে মানে কোনো যে এখানে দাঁড়ানো যায় না, সেটা বলছেন না, কিন্তু বলছেন এখানে দাঁড়ানো যাবে না। এবং সেটাকে কার্যত আমরা নালিফাই করে আমরা ওখানে দাঁড়ালাম, আমরা স্লোগান দিলাম, মিছিল করতে দেওয়া হলো না, আমরা স্লোগান দিলাম, আমরা ওখানে পিসফুল অ্যাজিটেশন করলাম। এবং সবচেয়ে বড় কথা যে আজকের ইন্টিমেশন দেওয়া সত্ত্বেও কিন্তু দেখা গেল, প্রমাণ হয়ে গেল দিনের আলোর মতো সহজ, যে শাসক পুলিশ এবং ধর্ষকদের এবং বা এই যে লুম্পেন বাহিনী বা এই যে কনসলিডেশন তৈরি হয়েছে, এই যে যারা মানে তথ্যগুলোকে মুছে দিয়েছে, তাদের যে নেক্সাস তৈরি হয়েছে, এবং এই যে ধর্ষকদের আড়াল করা এবং সাথে সাথে যারা সহযোগিতা করেছে এই ধর্ষণে, তাদেরকে ওই পুরো যে অশুভ আঁতাতটা, সেটা কিন্তু দিনের আলোর মতো সহজ হয়ে গেল। আসলে আমলা হামলা মামলা বা পুলিশি সন্ত্রাস দিয়ে অ্যারেস্ট করিয়ে গণ আন্দোলন বন্ধ করে রাখা যায়নি, আর যাবে না, তা বাংলার মানুষ আবার প্রমাণ করে দিয়েছে। কারণ বিভিন্ন জায়গা থেকে বা সিলিকোসিস আক্রান্তদের যারা আসছিলেন মিনাকা থেকে, তাদের বাস আটকে দেওয়া থেকে আরম্ভ করে, ঝাড়গ্রাম থেকে যারা আসছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন থানায় বিভিন্ন ভাবে তাদেরকে টাকি থেকে আরম্ভ করে রহরা থেকে বিভিন্ন ভাবে তাদেরকে আটকেছে। তো এটাই বোঝা যাচ্ছে যে শাসক ভয় পাচ্ছে গণ আন্দোলনকে, যতই কটাক্ষ করুক না কেন যে আন্দোলন মরে গেছে। আসলে আজকে যারা সাধারণ মানুষ, যাদের মাথা টিকি, কোনো দলীয় স্বার্থান্বেষী দলীয় রাজনীতিতে বাধা নেই, যারা কোনো বাজারি মিডিয়ার দ্বারা যারা প্রভাবিত নয়, সাধারণ গণতন্ত্রপ্রেমী মানুষ, অরাজনৈতিক নয়, অদলীয় কিন্তু অবশ্যই অরাজনৈতিক নয়, সাধারণ গণতন্ত্রপ্রেমী মানুষকে আজকে শাসক ভয় পেয়েছে। এবং দিনের আলোর মতো সহজ হয়ে গেছে যে আজকে কিভাবে শাসক এই নির্লজ্জ ভয়ঙ্কর স্বৈরাচারী ফ্যাসিস্ট শাসকের যে ধর্ষক আড়াল করা, লুম্পেনদের বাঁচানো এবং মাতৃস্নেহে তার দামাল ছেলেদের লালন করা আজকে প্রকট হয়ে গেছে। এবং তারপরে আমরা টিম একটা লালবাজারে যাই, বাইরে অপেক্ষা করি, সেখানে গিয়ে ভিতরে আমাদের তরফ থেকে কথা বলা হয়, এবং তারপর সন্ধ্যা নাগাদ তাদেরকে ছাড়া হয়। এবং তারপর সেখানে গণ আন্দোলনের চাপে সেখানে তারপর তাদেরকে ছাড়া হয়। কিন্তু সারাটা দিন এই যে মহিলাদের এবং শিশুদের, প্রতিবন্ধী মানুষদের এইভাবে আটকে রাখা হলো, অ্যারেস্ট করা হলো, ডিটেন, কিসের কোন আইনে আজকে কিভাবে প্রতিবন্ধী মানুষদের এবং শিশুদের এইভাবে সারাদিন না খেয়ে আজকে তাদেরকে লালবাজারে এইভাবে রাখা হলো, আমরা সাধারণ গণতন্ত্রপ্রেমী মানুষরা বাংলা জবাব চাই আজকে শাসক দলের কাছে।
নাগরিক অধিকারের জায়গা বারবার যেটা মনে হয় যে নাগরিক অধিকারটা বারবার লঙ্ঘিত হচ্ছে। কি দেশে কি রাজ্যে নাগরিক অধিকার সংবিধানের নামে যারা শপথ নেন, সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হয়ে যারা গণতান্ত্রিক ব্যবস্থাপনা তৈরি করবার প্রতিশ্রুতি দেন, কালক্রমে তারাই সমস্ত কিছু ভুলে গিয়ে গণতন্ত্র কিংবা সংবিধানের যে রীতি তার উল্টো দিকের অবস্থান নেয় বা উল্টো দিকের আচরণগুলো করতে থাকেন। আমি আসবো শর্মিষ্ঠা বক্সির কাছে, আমি আসবো। শর্মিষ্ঠা দেবী, আপনার কাছে আমার জিজ্ঞাসা যে বারবার করে যেটা বলা হচ্ছে শাসক দলের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে এই বার্তাটা দেওয়ার চেষ্টা হচ্ছে যে মোটামুটি তো বোঝা গেছে কারা করেছে, আবার কেন স্বাস্থ্য ভবন অভিযান? সবই তো হয়ে গেছে, একটা বিষয় মামলা চলছে, সেই মামলায় কে দোষী হয়েছে, যাবজ্জীবন না তার ফাঁসি হওয়া উচিত ছিল, সেই বিষয়টা নিয়েই তো কথা বলা উচিত। আবার কেন স্বাস্থ্য, এত প্রশ্ন কেন? যে এই যে নির্দিষ্ট করে দেওয়ার চেষ্টা যে সব হয়ে গেছে, মানে এত বড় ঘটনায় সমস্ত কিছু হয়ে গেছে, নির্দিষ্ট হচ্ছে শাস্তি দেওয়া, এবং সেখানে সঞ্জয় রায় বা সঞ্জয় রায়ের ফাঁসি হবে না যাবজ্জীবন হবে, সেখানেই সবাই ভাবনাটাকে নির্দিষ্ট করে দিক, এই দিকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা। এবং সেই জন্য তারা বলছে কেন স্বাস্থ্য ভবন অভিযান, এটা আসলে একটা বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য আছে। মুখে নাগরিক আন্দোলনের কথা বললেও আসলে বিভিন্ন রাজনৈতিক দলগুলো, বিশেষ করে এ রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলোই কলকাঠি নাড়ছে এর পিছনে থেকে। আবার কেউ কেউ অতি ডান বা অতি বামের কথা বলছে যে অতি বামেরা রাষ্ট্রকে বা ব্যবস্থাপনাকে বিপদে ফেলতে চাইছে। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, পরিষ্কার শোনা যাচ্ছে, বলুন। আসলে মাননীয় মুখ্যমন্ত্রী সবকিছুই তো কোনো একটা যুক্তিযুক্ত ভাবে ভেবে করেন। তো উনি ভাবছেন হয়তো এটাও, উনি যেমন কিছু জিনিস ভেবে মাথায় নিয়ে আগে থেকেই করতে থাকেন, উনি ভাবছেন এটাও হয়তো অতি ডান বা অতি বামের কারুর পরিচালিত একটি আন্দোলন। আসলে সত্যি কথা, আমরা সবাই জানি যে সঞ্জয় রায় একাই দোষটি করতে পারে না। এমন কেউ আছে যাকে উনি আড়াল করার জন্য উঠে পড়ে লেগেছেন। দেখুন, আমি কয়েকটা জিনিস একটুখানি উল্লেখ করে বলতে চাই। প্রথমত, আপনি এর আগেও সংবাদ মাধ্যমে দেখানো হয়েছিল যে দুর্গাপুরে মর্গের লাস্ট 3 বছর ধরে ফ্রিজ, রেফ্রিজারেটর খারাপ। 3 বছর ধরে রেফ্রিজারেটর খারাপ, ওখানে স্বাস্থ্য ভবন বা স্বাস্থ্যমন্ত্রীর কোনো রকম ইন্টারেস্ট ছিল না ওই রেফ্রিজারেটর গুলোকে রিপ্লেস করা। দুর্গন্ধ বেরোচ্ছে, এলাকাবাসীও বলছে। এমন কি হয়ে গেল হঠাৎ এক রাতের মধ্যে একটি খবর দিয়ে পুরো ওই বাথরুমের দরজার, বাথরুমের দেয়াল ভেঙে দেওয়া হলো। তো আমার প্রথমত ওনাকে সবচেয়ে আগে প্রথমত প্রশ্ন হচ্ছে, এখানে কিছু জিনিস উনি কাকে কাকে চাপা দিতে চাইছেন। সঞ্জয় রায় একা, ওনাকে যদি ফাঁসি দিয়ে দেওয়া হলো তো এখানেই কণ্ঠরোধ করে দেওয়া হলো না এই পুরো আন্দোলনের। তো উনি কাকে কাকে এখানে আলাদা করতে চাইছেন, কাকে কাকে বাঁচাতে চাইছেন, এবং কাকে কাকে উনি চাইছেন যে তাদের নাম হয়তো সামনে এলে আরো বৃহত্তর ভাবে, আরো বৃহত্তর অনেক উঁচু পর্যায়ে হয়তো মেন কিছু জায়গার লোক এর মধ্যে জড়িত আছে, সেই নামগুলো বেরিয়ে আসবে। তাই উনি চাইছেন যে সঞ্জয় রায় ফাঁসি হয়ে গেলে একবারে পুরো জিনিসটা থেমে গেল, মানুষের সামনে দেখানো গেল যে হ্যাঁ ওই একমাত্র দোষী ছিল। এবং আমার সবচেয়ে মজার জিনিস লাগছে, মাননীয় কোর্ট রায় দেওয়ার পরেও এত উৎসাহ নিয়ে উনি আবার হাইকোর্টে গেলেন এইটাই প্রমাণ করার জন্য যে ফাঁসি কেন হলো না। আমার কথা যে যদি সত্যিই উনি ইন্টারেস্টেড থাকতেন যে আসল দোষীদের যাতে ধরা হয়, যে ধরা হোক, আসল দোষীদের আমরা সবাই চাই, তাহলে উনি অত কোটি টাকা দিয়ে সুপ্রিম কোর্টে এত বড় একটা কেস লড়তেন না। উনি বলতেন ধর্ষক এরা দোষী, এদের একদমই কোনো রকম সাপোর্ট না দিয়ে এদের কোনো শাস্তি হোক। কিন্তু সেটা উনি করছেন না, উনি পার্টিকুলার একজনকেই ধরে তার উপরে পুরো জিনিসটা চাপিয়ে দিয়ে চাইছেন যে ওখানেই পুরো জিনিসটা মিটিয়ে দিতে, যাতে অরিজিনাল আরো যারা এর পেছনে আছে তারা ধরা না পড়ে।